আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ক্লাসে। আজকে লেকচার 8 এ আমরা জানবো তথ্য ও প্রযুক্তি সম্পর্কে। তো প্রথমেই দেখে নিই যে আগের বিসিএস পরীক্ষাগুলোতে এ থেকে কোন ধরনের প্রশ্ন এসেছে। যেমন 38 মধ্যে ছিল যে কোন চিহ্নটি অবশ্যই ইমেল ঠিকানায় থাকবে। এরপর 37 মধ্যে ছিল যে ইমেল আদান প্রদানের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এসএমটিপি যে প্রোটোকল, সেটার পূর্ণরূপ কি। এরপর 38 মধ্যে ছিল যে ইমেল গ্রহণ করার ক্ষেত্রে অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটা। এরপর 40 মধ্যে ছিল H323 প্রোটোকল সাধারণত কি কাজে ব্যবহৃত হয়। এরপর 37 মধ্যে ছিল ই কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়। এবং 38তম এবং 35তম বিসিএসের প্রশ্ন ছিল যে নিচের কোন সাইটটি বেচা কেনার জন্য নয়। মানে কিছু সাইটের না ওয়েবসাইটের নাম দেওয়া ছিল এবং সাইটগুলোর মধ্যে কোন সাইটটা বেচা কেনার সাথে রিলেটেড না সেটা আমাদেরকে বের করতে হবে। এবং 37তম মধ্যে ছিল যে বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক। তো এই ছিল তথ্য প্রযুক্তি থেকে বিগত বছরগুলোতে আসা প্রশ্ন। তো শুরুতেই আমরা দেখব যে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। এই গ্লোবাল ভিলেজ শব্দটা সর্বপ্রথম ব্যবহার করে মার্শেল ম্যাকলুহান। সে 1962 সালে তার বইয়ে সর্বপ্রথম এই বিশ্বগ্রাম সম্পর্কে লেখেন। পরবর্তীতে 1964 সালে উনি এই ব্যাপারটা আরো ডিটেইলস ব্যাখ্যা করেন। বিশ্বগ্রাম বলতে আসলে আমরা কি বুঝি? বিশ্বগ্রাম সম্পর্কে এটাই বোঝা হয় যে পুরা বিশ্ব বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে এবং ইন্টারনেটের অ্যাভেলেবিলিটির ফলে পুরা বিশ্বটা একটা গ্রামের মতো পরিণত হয়েছে। আমরা যদি চাই এক মুহূর্তেই এখান থেকে আমেরিকায় কথা বলতে পারি, ইউরোপে কথা বলতে পারি, আমরা ভিডিও চ্যাটিং করতে পারি, যে কোনো তথ্য আদান প্রদান করতে পারি। পুরা ব্যাপারটা লাইক যে আমরা ছোট একটা কমিউনিটি, একটা ছাতার নিচে পুরা বিশ্বটা চলে এসেছে। এই জিনিসটাকেই বলা হয় গ্লোবাল ভিলেজ, যে গ্লোবালি পুরা বিশ্বটা একটা গ্রামের মতো। একটা গ্রামের মানুষ যে সহজেই নিজেদের সাথে দেখা করতে পারে, নিজেদের ভাবের আদান প্রদান, তথ্য আদান প্রদান করতে পারে। পুরা বিশ্বটা সেরকমই এখন ছোট হয়ে এসেছে, এই কারণে এটাকে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলা হয়। আরেকটা জিনিস আমরা দেখবো, সেটাকে আমরা বলি আইওটি বা ইন্টারনেট অফ থিংস। ইন্টারনেট অফ থিংস বলতে আমরা বুঝি যে আমাদের বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের যে সংযোগ, এটাকে আমরা বলি ইন্টারনেট অফ থিংস। আর বর্তমানে আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে ইন্টারনেট সংযোগ দেওয়া পসিবল। আমাদের ফ্যান, লাইট, সুইচ, দরজা, সিকিউরিটি, আমাদের টিভি, সব কিছুর সাথে ইন্টারনেটের সংযোগ থাকে, যে কারণে আমি হয়তো দূরে বসে আমার প্রত্যেকটা জিনিসকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। ইভেন বিভিন্ন পরিবহন ব্যবস্থায় আমাদের গাড়ি, আমাদের গ্যারেজের লক, এই সব কিছুতে আমরা ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব। এই জিনিসটাকে আমরা বলি আইওটি। এবং ধারণা করা হয় যে খুব নিকট ভবিষ্যতে প্রায় 200 বিলিয়ন 200 বিলিয়ন ডিভাইসের মধ্যে এই আইওটি সংযোগ দেওয়া হবে, মানে ইন্টারনেট অফ থিংস। প্রত্যেকটাই ইন্টারনেট দ্বারা আমরা দূরে বসে কন্ট্রোল করা সম্ভব। এবার আমরা দেখব ইমেইল। ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। আমরা জানি ইমেলটা আমরা কেন ব্যবহার করি। ডিজিটালি আমরা মেসেজ বা তথ্য আদান প্রদানের জন্য ইমেল আমরা ব্যবহার করি, এবং বর্তমানে আমরা সবাই আসলে ইমেল ব্যবহার করি। আমরা যারা পিটিওতে ক্লাস করি আমরা জানি যে আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হয়েছে, এবং আমাদের যত তথ্য আদান প্রদান আমরা কিন্তু ইমেলের মাধ্যমেই করছি। ইমেলের জন্য অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে, এবং ইমেল অ্যাড্রেসগুলোতে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ইউজার নেম এবং একটা ডোমেইন, এবং এদের মাঝখানে একটা @ চিহ্ন থাকে। আমি যদি আমার ইমেল অ্যাড্রেসটা লিখি, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে sajjad.civil@diu.ac, এটা আমার ইমেল অ্যাড্রেস। এখানে এই যে sajjad.civil, এটা হচ্ছে আমার ইউজার নেম, এটা আমার ইউজার নেম। এবং এখানে অবশ্যই এই যে চিহ্নটা, এই চিহ্নটা ইউজ করতে হবে, যেটাকে আমরা @। এবং লাস্টের যে অংশটা diu.ac, এটা হচ্ছে আমার ডোমেইন। আমরা অনেকেই জিমেইল ইউজ করি, তার মানে আমার নাম হবে হয়তো sajjad@gmail.com। তাহলে এই সাজ্জাদ এটা হচ্ছে ইউজার নেম, এবং gmail.com এটা হচ্ছে ডোমেইন। এরকম ডোমেইন, বিভিন্ন ডোমেইন দিয়ে আমরা আমাদের যে ইমেল, সেই ইমেল অ্যাড্রেসটা করতে পারি। এবং ইমেল অ্যাড্রেসটা আবিষ্কার হয় 1972 সালের মার্চ মাসে। রে টমলিনসন ইমেল অ্যাড্রেসটা আবিষ্কার করেন। এরপর আমরা দেখবো ওয়েবমেল। ওয়েবমেল বলতে আমরা আসলে যেটা বুঝি যে ফ্রি ইমেল অ্যাড্রেস তৈরি করার জন্য বিভিন্ন ডোমেইন পাওয়া যায়, যেমন gmail.com, yahoo.com, hotmail.com। এগুলো হচ্ছে বিভিন্ন ফ্রি ডোমেইন। এইগুলাতে আমরা ফ্রি ইমেইল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি সহজেই, তাই না? এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জিমেইল, এবং সবচেয়ে বেশি জিমেইলটা ব্যবহার করা হয়। 2004 সালে গুগল এই জিমেইল সার্ভিসটা চালু করে। এছাড়াও আগে যেটাকে হটমেইল ছিল, 2013 সালে এই হটমেইলকে আউটলুকে পরিণত করা হয়, যেটা হচ্ছে মাইক্রোসফটের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমেল যখন আমরা লিখি, সেখানে বিভিন্ন ধরনের অংশ থাকে, যে ইমেল কম্পোজের বিভিন্ন অংশ।
এই অংশগুলো সম্পর্কে আমাদের একটু জানা থাকা লাগবে। যখন আমরা কোনো জায়গায় ইমেল পাঠাতে চাই তখন এই ধরনের একটা উইন্ডো চলে আসে আমাদের সামনে, যেখানে টু একটা অপশন থাকে। টুতে যে ঠিকানায় আমি ইমেলটা পাঠাবো সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হয়। এই জায়গাতে লিখতে হয় যে ঠিকানায় আমি ইমেল অ্যাড্রেসটা পাঠাবো। তার মানে টুতে কি থাকবে, যে ঠিকানায় আমি ইমেল অ্যাড্রেস পাঠাবো। এই পাশে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে বিসিসি। সিসি মানে হচ্ছে কার্বন কপি, সিসি মানে হচ্ছে কার্বন কপি। তার মানে এই ইমেলটা আমি হয়তো আরো কয়েকটা ঠিকানায় পাঠাতে চাই, সেই ঠিকানাগুলো আমি সিসিতে দিয়ে দিব। তবে সিসিতে দেওয়া ঠিকানাগুলো সবাই দেখতে পারবে। মানে আমি একটা ইমেল আমি আমার বসকে পাঠাচ্ছি, সাথে আমি হয়তো রিলেটেড আরো 3-4 জনের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি। এই ইমেলগুলো যদি আমি সিসিতে লিখে দেই তাহলে আমার বস এই সবগুলো ইমেল অ্যাড্রেস দেখতে পারবে যে কাকে কাকে পাঠানো হয়েছে। আর এটা হচ্ছে বিসিসি। বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড, আমরা জানি ব্লাইন্ড মানে দেখা যায় না। সিমিলারলি এই ব্লাইন্ড কার্বন কপিতে আমি যদি কোনো ইমেল অ্যাড্রেস দিই, সেম ইমেল অ্যাড্রেসটা তাদের কাছে যাবে, বাট কেউ দেখতে পারবে না যে আমি কাদের কাছে ইমেল অ্যাড্রেসটা পাঠিয়েছি। তার মানে সিসিতে দিলে সবাই দেখতে পারবে, আর বিসিসিতে দিলে কেউ দেখতে পারবে না। এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে আমার ইমেলের অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে, যে সাবজেক্টটা দিলে সে সহজেই বুঝতে পারবে যে কি রিলেটেড মেইলটা আমার এসেছে। এটা হচ্ছে সাবজেক্ট। এবং এটা হচ্ছে বডি, এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা লিখে থাকি। এর নিচে যে সেন্ড বাটন আছে এটা ক্লিক করলেই আমার ইমেলটা আমার যে ইমেল অ্যাড্রেস যে ঠিকানায় আমি পাঠাতে চাই সেই ঠিকানায় চলে যাবে। এছাড়াও এখানে আরো কিছু অপশন আছে, যেমন এই জিনিসটা, এটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টের সাহায্যে আমরা কোনো কিছু টেক্সট লেখা ছাড়াও কোনো ধরনের ফাইল আমরা চাইলে পাঠাতে পারি। এছাড়াও ইমেল সার্ভার বলে একটা কথা আছে। সার্ভারটা হচ্ছে ভার্চুয়াল পোস্ট মেশিন। আমরা জানি যে আমরা যখন কোনো চিঠি পাঠাই, বর্তমানে তো চিঠির যুগ নাই, তবে যখন চিঠি পাঠানো হতো আমরা যে এলাকায় থাকি সেই এলাকার পোস্ট অফিসে গিয়ে আমি আমার চিঠিটা পোস্ট করে দিতাম। তারপরে কি হতো যে ওই পোস্ট অফিস থেকে যে ঠিকানায় আমি পাঠিয়েছি ওই এলাকার পোস্ট অফিসে গিয়ে পৌঁছাতো। তারপর ওই পোস্ট অফিস থেকে ওই যে মানুষটার কাছে বা যে ঠিকানায় আমি পাঠিয়েছি সেই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হতো। সিমিলারলি আমরা যে ইমেল পাঠাই সেখানেও ভার্চুয়াল পোস্ট অফিস বলে দুইটা কথা আছে। এই যে আমি আমার কম্পিউটার থেকে আমি একটা ইমেল সেন্ড করলাম, তো সে গিয়ে একটা ভার্চুয়াল পোস্ট অফিস মেশিনে যাবে, সেখান থেকে সে যে সেন্ড যে রিসিভার তার পোস্ট অফিসে যাবে, এবং সেখান থেকে তার যে ডিভাইস সেই ডিভাইসে এই ইমেলটা চলে যাবে। তো এই যে ভার্চুয়াল পোস্ট অফিস গুলো, এটা পাঠানোর জন্য যে পোস্ট অফিস তার নাম হচ্ছে এসএমটিপি। এটা বিশেষ পরীক্ষায় ছিল, তাই না? এটার পূর্ণরূপ হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। পাঠানোর জন্য এই প্রোটোকলটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। আবার গ্রহণ করার জন্য যে পোস্ট অফিসটা তার নাম হচ্ছে POP3, 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 যেটা পূর্ণরূপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল 3। এটা ইমেল গ্রহণ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে কি বললাম, ইমেল সার্ভার হচ্ছে এক ধরনের ভার্চুয়াল পোস্ট অফিস। সেন্ডার মানে পাঠানোর জন্য যে প্রোটোকলটা আমরা ব্যবহার করি তার নাম হচ্ছে এসএমটিপি বা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। রিসিভ করার জন্য যেটা তার নাম হচ্ছে POP3, যেটার মানে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল 3। আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে ভিওআইপি। ভিওআইপি মানে হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এই যে ভিওআইপি বা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, এটা বিভিন্ন ভয়েস, ডাটা, ভিডিও আদান প্রদানের জন্য এই ভিওআইপিটা ব্যবহার করা হয়। নর্মালি আমরা মোবাইলে বা আমাদের ল্যাপটপ, কম্পিউটারে আমরা দূরবর্তী স্থানে ভয়েস, ডাটা বা ভিডিও কলে কথা আদান প্রদান করি। এই জিনিসটাকে আমরা বলি ভিওআইপি। এবং এই যে ডাটা, ভয়েস বা ভিডিও পদ্ধতিতে বিভিন্ন চ্যাটিং বা কথাবার্তা করার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি, যেমন স্কাইপ ইউজ করি বা ফেসবুক মেসেঞ্জারে আমরা কথা বলতে পারি, ভাইবার ইউজ করতে পারি। এছাড়া হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলোতে আমরা ভিডিও কলে তথ্য আদান প্রদান করতে পারি। এই জিনিসগুলোই হচ্ছে ভিওআইপি প্রোটোকল ব্যবহার করা হয়। এবং এই যে ভিওআইপি প্রোটোকলগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে প্রোটোকলটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে H323। এটা সবচাইতে বেশি ব্যবহার করা হয় ভিওআইপি ক্ষেত্রে। এটা কিন্তু বিশেষ পরীক্ষা ছিল। এছাড়াও এসআইপি প্রোটোকলও ইউজ করা হয়। এটার ফুল মিনিং হচ্ছে সেশন ইনিশিয়েশন প্রোটোকল। ই কমার্স শব্দটার সাথে এখন আমরা সবাই মোটামুটি পরিচিত, কারণ করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে অনেক কিছুই অনলাইন ভিত্তিক হয়ে গিয়েছে। আমরা জানি ই কমার্স মানে হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ই কমার্স বলতে আমরা বুঝি যে কম্পিউটার নেটওয়ার্ক এবং ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন তথ্য বা সেবা, পণ্য এগুলা কেনা বেচা করা, এটাকে আমরা বলি ই কমার্স। এবং এই ই কমার্স এটা যাত্রা শুরু হয় 1960 সালে ইডিআই এর মাধ্যমে। ইডিআই এটা ছিল ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ। এইটার মাধ্যমে 1960 সালে এই ই কমার্সের যাত্রা শুরু হয়।
এই ই কমার্স কয়েক ধরনের হতে পারে, যেমন বিজনেস টু কনজিউমার, যেটাকে আমরা বলি B2C, বিজনেস টু কনজিউমার। মানে অনলাইনের ভিত্তিতে কোনো একটা বিজনেস তারা কোনো গ্রাহকের কাছে পণ্য বিক্রয় করে, যেমন Amazon.com। Amazon.com কি করে, আমরা এখান থেকে যে কোনো পণ্য কিনতে পারি, তার মানে তারা হচ্ছে বিজনেস এবং আমরা কনজিউমাররা তাদের কাছ থেকে পণ্য কিনি। বা আমাদের দেশে স্বপ্নের কথা আমরা বলতে পারি, স্বপ্ন, তাই না, যে অনলাইনে আমরা স্বপ্ন থেকে কেনাকাটা করি, চাল্লা থেকে কেনাকাটা করি। সো দিস ইজ বিজনেস টু কনজিউমার। আবার এটা হতে পারে যে বিজনেস টু বিজনেস, যেমন Alibaba.com, আমরা Alibaba.com এর নাম শুনে থাকি। আমি বাংলাদেশে একটা বিজনেস রান করতে চাই, আমি যে প্রোডাক্টগুলো বিক্রি করব সেই প্রোডাক্টগুলো আমি আলিবাবা থেকে কিনে আনতে পারবো। তার মানে আমিও একটা বিজনেস রান করব, আলিবাবাও একটা বিজনেস রান করছে। তার মানে আমি যখন বিজনেস থেকে বিজনেস, এই জিনিসটাকে আমরা বলি B2B। আরেকটা হতে পারে কনজিউমার টু কনজিউমার, মানে এখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না, ভোক্তা নিজেই বিক্রি করবে আরেকজন ভোক্তার কাছে। যেমন আমাদের দেশে আছে বিক্রয়.com বা কিছু সাইট আছে যেমন ebay.com। এখানে কি হয়, আমি হয়তো একটা জিনিস বিক্রি করতে যাচ্ছি, আমি এখানে ছবি তুলে পোস্ট দিয়ে দিলাম যে আমি আমার সাইকেলটা বিক্রি করতে যাচ্ছি। আরেকজন কাস্টমার সে এটা দেখে পছন্দ করে সে আমাকে ফোন দিল যে আমি আপনার সাইকেলটা কিনতে চাই। এটা হচ্ছে কনজিউমার টু কনজিউমার, এখানে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না, একজন গ্রাহক আরেকজন গ্রাহকের কাছে তার পণ্য বিক্রি করে দিবে। আরেকটা হতে পারে কনজিউমার টু বিজনেস, মানে আমার হয়তো রাজশাহীতে একটা আমের বাগান আছে, আমি আম বিক্রি করব, আমের সিজনে কোনো একটা প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে তারা আমার কাছ থেকে আম কিনে নিয়ে গেল, তারা হয়তো ঢাকা শহরে এসে আম বিক্রি করছে, এটাকে আমরা বলি কনজিউমার টু বিজনেস। তাহলে আমরা যেটা বললাম, একটা হচ্ছে বিজনেস টু কনজিউমার, যেটাকে আমরা বলি B2C, এরপর আছে বিজনেস টু বিজনেস, এরপর আছে C2C, কনজিউমার টু কনজিউমার, এবং C2B, কনজিউমার টু বিজনেস। এই জিনিসগুলোর এক্সাম্পলগুলো আমরা একটু মনে রাখবো যে কোন প্রতিষ্ঠানটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এই জিনিসটা আমরা একটু জেনে রাখবো। Amazon.com এই নামটা আমাদের সবারই পরিচিত। এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স সাইট এবং 1994 সালে জেফ বেসোস সে এই Amazon.com প্রতিষ্ঠা করে। এইটার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত। এছাড়াও OLX.com এটাও একটা অনলাইন ভিত্তিক ই কমার্স সাইট। এইখানে অনলাইন এক্সচেঞ্জ করা যায়, অনলাইনে কেনাবেচা করা যায়, যেমন আমাদের দেশে বিক্রয়.com। সিমিলারলি OLX এটা সিমিলার টাইপসের একটা অনলাইন প্রতিষ্ঠান। এবং এই OLX.com এটা প্রতিষ্ঠা করেন ফেব্রিকা গ্রিন্ডা 2006 সালে। বাংলাদেশের কিছু ই কমার্স সাইট যদি আমরা দেখি, যেমন বিক্রয়.com, বইমেলা.com, এখানেই.com, রকমারি.com, আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় বই কেনাবেচা বিক্রির যে সাইট সেটার নাম হচ্ছে রকমারি.com, আজকের ডিএল.com, এগুলো হচ্ছে ই কমার্স সাইট। বর্তমানে অনেক ই কমার্স সাইট, বিশেষ করে করোনা পিরিয়ডের সময় বেশিরভাগ প্রতিষ্ঠান তারা অনলাইন ভিত্তিক কার্যক্রম চালু করে। আচ্ছা, ই কমার্সের সাথে এম কমার্স এটাও একই জিনিস, শুধু এম মানে হচ্ছে মোবাইল, তার মানে মোবাইলের মাধ্যমে গ্রাহকের কাছে ই কমার্সের সেবা পৌঁছানোটাকে আমরা বলি এম কমার্স। যেমন মানি ট্রান্সফার করা, এখন আমরা মোবাইলের সাহায্যে মানি ট্রান্সফার করতে পারি, তাই না? বা টিকিট কাটা, আমরা এখন মোবাইলের সাহায্যেই যে কোনো কিছু টিকিট কাটতে পারি, ব্যাংকিং কার্যক্রম চালাতে পারি, এই জিনিসগুলোকে আমরা বলি এম কমার্স। আরেকটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং বলতে মূলত আমরা বুঝি যে আমি বাংলাদেশে আছি, আমি গ্লোবালি মানে অন্যান্য দেশেও যদি আমি কাজ করতে পারি, আমার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো ইউজ করে আমি অন্যান্য দেশে অন্য কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করব, ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে বা প্রযুক্তির সাহায্যে আমি যদি তাদের কাজ করি, সেটাকে আমরা বলি আউটসোর্সিং। আউটসোর্সিং এর সাথে এখন অনেকেই পরিচিত, যে আমরা জানি আমি হয়তো গ্রাফিক্স ডিজাইনে কাজ পারি, তো ইন্টারনেটে অনেকগুলা এরকম প্রতিষ্ঠান বা ওয়েবসাইট আছে, যেমন ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক, গুরু.com, এগুলাতে আমি আমি আমার একটা প্রোফাইল ক্রিয়েট করব যে আমি গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট, বা আমি ভিডিও এডিটিং পারি, বা আমি ডাটা এন্ট্রির কাজ পারি, বা আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ভালো স্লাইড বানাতে পারি, বা আমি এক্সেলে ভালো কাজ পারি। আমি একটা প্রোফাইল যদি এরকম বানাই, আমার অন্যান্য দেশে হয়তো আমেরিকা বা ইউরোপের কোনো একটা প্রতিষ্ঠানের হয়তো দরকার, তাদের কিছু ভিডিও এডিট করা লাগবে, বা তাদের হয়তো এক্সেলের কিছু ফাইল অডিট করা লাগবে, তো তারা এইসব ওয়েবসাইটে গিয়ে বাইরের দেশের লোকজনকে হায়ার করে বা কাজ দেয়। এই জিনিসটাকে আমরা বলি আউটসোর্সিং। তার মানে আমি আমার যে স্কিল সেই স্কিল ইউজ করে বিশ্বের যে কোনো জায়গায় কাজ করা, এটাকে আমরা বলছি আউটসোর্সিং। বর্তমানে সব ব্যাংকেরই অনলাইন ব্যাংকিং সিস্টেম চালু আছে, যে ইন্টারনেটের মাধ্যমে যে ব্যাংকিং সিস্টেম, তো এটা খুব দ্রুত এবং সুবিধাজনক। আমরা অনলাইনের মধ্যে মানে আমরা ইন্টারনেটের সাহায্যে
আমাদের টাকা দ্রুত ট্রান্সফার করে ফেলতে পারি, এক কার্ড থেকে অন্য কার্ডে নিয়ে যেতে পারি, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে নিয়ে যেতে পারি, বা যে কোনো সময় আমি আমার স্টেটমেন্ট দেখতে পারি, আমার কত টাকা আছে সেগুলো আমরা চেক করতে পারি। এই জিনিসটা হচ্ছে অনলাইন ব্যাংকিং। এটিএম বুথ আমরা সবাই চিনি। এটিএম মানে হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। সো এটা যে কোনো সময় এই এটিএম বুথ থেকে আমরা টাকা উঠাতে পারি এবং কিছু এটিএম বুথে আমরা টাকা জমাও দিতে পারি। তো এখানে দুই ধরনের কার্ড ইউজ করা হয়, একটা হচ্ছে ডেবিট কার্ড। ডেবিট কার্ডটা হচ্ছে সঞ্চিত অর্থ উত্তোলনের জন্য, মানে আমার ব্যাংকে হয়তো 1 লাখ টাকা আমি জমা রাখলাম, এখন এটা যদি আমি এটিএম বুথ থেকে তুলতে চাই তাহলে যে কার্ডটা ইউজ করতে হবে সেটাকে আমরা বলি ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ড এটা হচ্ছে যে ব্যাংক আমার আয়ের উপর ডিপেন্ড করে, যে আমার মাসে 1 লাখ টাকা আয়, সেই ভিত্তিতে ব্যাংক আমাকে একটা ক্রেডিট কার্ড দিবে। ঠিক আছে, আপনাকে আমরা একটা ক্রেডিট কার্ড দিচ্ছি, এই ক্রেডিট কার্ড দিয়ে আপনি প্রতি মাসে 1 লাখ টাকা পরিমাণ কেনাকাটা করতে পারবেন। এটা কিন্তু আমার ব্যাংকে জমা থাকতে হবে না, ব্যাংকই আমাকে 1 লাখ টাকা দিবে প্রতি মাসে খরচ করার জন্য, এবং মাস শেষে 30 দিন বা 45 দিনের মধ্যে এই টাকাটা আমার ব্যাংকে পরিশোধ করে দিতে হবে। মানে আমি মাসে হয়তো 30,000 টাকা খরচ করলাম, এই টাকাটা কিন্তু ব্যাংকের টাকা, এবং মাস শেষে আমাকে তারা বিল দিবে যে আপনার এই মাসে 30,000 টাকা বিল হয়েছে, মানে আপনি খরচ করেছেন, এই 30,000 টাকা মাস শেষে আমার ব্যাংকে জমা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ক্রেডিট কার্ড। তার মানে ডেবিট কার্ড হচ্ছে টাকা আগে জমা রাখতে হবে, সেই টাকাটা আমি খরচ করতে পারবো বা তুলতে পারবো। আর ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংক থেকে আমি টাকাটা আগেই নিতে পারবো ঋণ হিসেবে, এবং মাস শেষে এটা আমার পরিশোধ করে দিতে হবে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। এবার আসি মোবাইল ব্যাংকিং এ। 2011 সালে ডাচ বাংলা সর্বপ্রথম এই মোবাইল ব্যাংকিং শুরু করে। তবে এরপরে চালু হয় বিকাশ এবং নগদ, এবং সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বিকাশ। এবং 2019 সালে চালু হয় নগদ, যেটা বাংলাদেশ ডাক বিভাগ চালু করে। ই গভর্নেন্স বলতে আমরা বুঝি যে সরকারি বিভিন্ন কার্যক্রম এটা অনলাইনে পরিচালনা করা, সেটাকে আমরা বলি ই গভর্নেন্স। যেমন বর্তমানে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার আবেদন, বা এসএসসি ইন্টারমিডিয়েটের এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট সেটা অনলাইনে পাবলিশ, অনলাইনে বিভিন্ন বিল পরিশোধ করা, যেমন গ্যাস বিল, কারেন্ট বিল পরিশোধ করা, এই যে সুবিধাগুলা বা এই যে কার্যক্রমগুলা, এই কার্যক্রমগুলাকেই আমরা বলি ই গভর্নেন্স। ই সার্ভিস বলতে আমরা বুঝি ইলেকট্রনিক সার্ভিস, মানে অনলাইনের মাধ্যমে যে সার্ভিসগুলো দেওয়া হয় সেটাকে আমরা বলি ই সার্ভিস। যেমন ই পর্চা, ই টিকিটিং, ই স্বাস্থ্যসেবা, এগুলো হচ্ছে ই সার্ভিস। ই পর্চা এটা হচ্ছে জমি জমা বা দলিল সংক্রান্ত যে সার্ভিস। আমরা জানি আগে দলিল সংক্রান্ত যে কোনো তথ্য বা ভূমি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সরকারি অফিসগুলোতে যাওয়া লাগতো, এবং এটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার এবং খুব খরচের একটা ব্যাপার ছিল। বর্তমানে এই জিনিসটাকে ই সার্ভিসে পরিণত করা হয়েছে, অনলাইনে যে কোনো সময় আমরা দলিল বা ভূমি সম্পর্কে তথ্য নিতে পারি। ই টিকিটিং মানে হচ্ছে অনলাইনে টিকিট কাটার যে ব্যাপারটা। আগে লম্বা সময় আমাদের ট্রেনের টিকিট বা বাসের টিকিটের জন্য লাইন ধরতে হতো, এখন কিন্তু সেটা লাগে না, ঘরে বসে আমি আমার মোবাইল বা আমার কম্পিউটার দিয়ে যে কোনো সময় অনলাইনে আমি টিকিট কাটতে পারি। ই স্বাস্থ্যসেবাটাও এরকমই, যে আমি অনলাইনে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো। এই যে তথ্য প্রযুক্তির যে উন্নয়ন বা ইন্টারনেটের যে উন্নয়ন, এই উন্নয়নের ফলে আমরা দূরবর্তী স্থানে বসেও ডাক্তারের সাথে ভিডিও কলে কথা বলতে পারি, আমার রোগ সম্পর্কে বলতে পারি, বা ডাক্তারও ভিডিও কলে আমাকে দেখে সে ট্রিটমেন্ট দিতে পারে। এই জিনিসটাকেই আমরা বলি টেলিমেডিসিন। বর্তমানে যেসব প্রত্যন্ত অঞ্চল ডাক্তার নাই বা ভালো বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় না, সেখানেও কিন্তু আজকাল মানুষ এই যে টেলিমেডিসিন সেবার মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারছে, তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারছে, এবং বিভিন্ন ধরনের অ্যাপস বের হয়েছে যে অ্যাপসগুলোর সাহায্যে আমরা খুব সহজেই এই টেলিমেডিসিন সেবাটা নিতে পারি। বা আমি যদি চাই বাহিরের দেশের কোনো ডাক্তার, মানে অন্য দেশের কোনো ডাক্তার, তার কাছ থেকেও আমরা এই টেলিমেডিসিনের মাধ্যমে সেবা নিতে পারি। ডিজিটাল কন্টেন্ট বলতে আমরা বুঝি ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি, শব্দ, এই সব কিছুকে আমরা ডিজিটাল কন্টেন্ট বলি। এটা কয়েক রকমের হতে পারে, যেমন টেক্সট হতে পারে, যে আমরা কোনো কিছু লিখে এটা কোনো ডিজিটাল মাধ্যমে যদি প্রকাশ করি সেটা হচ্ছে একটা ডিজিটাল কন্টেন্ট, বা আমরা ছবি পোস্ট করতে পারি, বা আমরা ভয়েস দিতে পারি, বা আমরা কোনো কিছু ভিডিও করে বা এইটা আমরা ইন্টারনেটে দিতে পারি, এগুলাকে আমরা বলি ডিজিটাল কন্টেন্ট। ই লার্নিং মানে হচ্ছে ইলেকট্রনিক লার্নিং, যেমন অনলাইন ক্লাস। তোমাদের এই যে লার্নিংটা P2 এর যে কার্যক্রম পুরাটাই কিন্তু ই লার্নিং, মানে ইন্টারনেটের মাধ্যমে আমরা সেবা দিচ্ছি। এখানে কিন্তু কোনো অফলাইন ক্লাস নাই, তাই না, যে সামনাসামনি বসে ক্লাস নেওয়া হচ্ছে এরকম না। আমরা হয়তো কেউ চট্টগ্রাম থাকি, কেউ বগুড়া থাকি, কেউ রাজশাহী থাকি, মানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা অনলাইনের মাধ্যমে এই যে সেবা নিচ্ছি, এটাকেই আমরা বলি ই লার্নিং, মানে অনলাইনের মাধ্যমে যে লার্নিং প্রসেস, এটা হচ্ছে ই লার্নিং। করোনার মধ্যে সবকিছুই অনলাইনে ছিল, তার মানে পুরাটাই ছিল ই লার্নিং বা ইলেকট্রনিক
লার্নিং। ই বুকস একই জিনিস, যে প্রত্যেকটা বইয়ের আমরা যেমন আগে পেতাম হার্ড কপি, এখন এই বইগুলাকে আমরা এখন ডিজিটালি পাওয়া যায়, তাই না? এই ডিজিটাল ভার্সনটাই হচ্ছে ইবুক। ইবুকের জনক হচ্ছে আমেরিকান লেখক মাইকেল এস হার্ট, সে হচ্ছে এই ইবুকের জনক। উইকিপিডিয়া এটা হচ্ছে ইন্টারনেট বিশ্বকোষ। আমরা জানি যে কোনো কিছু এই উইকিপিডিয়া থেকে আমরা দেখতে পারি, যে কোনো বিষয়ে এই উইকিপিডিয়াতে সার্চ করলে সেই বিষয়ে একটা আমাদের সামনে একটা ডকুমেন্ট চলে আসে। এবং এই উইকিপিডিয়া চালু করা হয় 15 জানুয়ারি 2001 সালে, এবং এইটা প্রতিষ্ঠা করে জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার। এছাড়াও অনলাইনে মিটিং করার জন্য বিভিন্ন অ্যাপস আছে, যেগুলোর সাথে আমরা এখন সবাই খুব পরিচিত, যেমন জুম, গুগল মিট। এছাড়াও এই ধরনের আরও বিভিন্ন ধরনের অ্যাপস বর্তমানে আমরা এই অনলাইন মিটিংয়ের জন্য ব্যবহার করি। আইসিটি ভিত্তিক উৎপাদন ব্যবস্থা, মানে এই যে আইসিটি বা তথ্য প্রযুক্তি, এটা আমরা উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রেও খুব বহুল পরিমাণে আমরা ব্যবহার করি। যেমন বিভিন্ন যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে আমরা পিএলসি বা প্রোগ্রাম লজিক কন্ট্রোলার ব্যবহার করি। এই প্রোগ্রাম লজিক কন্ট্রোলার ব্যবহারের ফলে যেটা হয় যে হাতের কোনো স্পর্শ ছাড়াই আমরা আমাদের যে কাঁচামাল বা উৎপাদন প্রোডাকশন এইটা আমরা সম্পন্ন করতে পারি। এতে কাঁচামাল নষ্ট কম হয়, এটা সূক্ষ্মভাবে উৎপাদন নিশ্চিত করা যায়। এবং ট্র্যাকিংয়ের জন্য আমরা ব্যবহার করি আরএফআইডি বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এই আরএফআইডির ব্যবহার এখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। একসময় এই আরএফআইডি এটা শুধুমাত্র ঝড়ো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হতো, মানে ঝড়ো বস্তুর ট্র্যাকিংয়ের কাজে। কিন্তু বর্তমানে এটা অনেক জীবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমরা জানি যেসব উন্নত প্রযুক্তি দিয়ে যেসব খামার পরিচালনা করা হয়, গরুর খামার বা ছাগলের খামার, সেই সব খামারের মধ্যে প্রত্যেকটা পশুর গায়ে এই আরএফআইডি ইনজেকশনের মাধ্যমে পুশ করা হয় তার আইডেন্টিটি ঠিক রাখার জন্য বা তাকে ট্র্যাক রাখার জন্য। এছাড়াও মানুষ বাসাবাড়ি বা অফিসে চলাচলের জন্য ক্রেডিট কার্ডের মতো এই আরএফআইডি ব্যবহার করে। এছাড়াও যখন শিপে কোনো কন্টেইনার এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়, তাদেরকে ট্র্যাক রাখার জন্য এই আরএফআইডি ব্যবহার করা হয়। আবার অনেক দোকানে বা অনেক সুপার শপগুলোতে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই আরএফআইডি ইউজ করা হয়, যেটা দোকানের বাইরে নিয়ে গেলেই অ্যালার্ম বেজে উঠবে। এই ধরনের ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করা হয়, যাকে আমরা বলি আরএফআইডি। এবার আমরা দেখব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সর্বপ্রথম আমাদের পরিচয় করাই দেন জন ম্যাককার্থি 1956 সালে। তবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলা হয় অ্যালেন টুরিংকে। বর্তমানে প্রোলগ, সি, সি প্লাস প্লাস, জাভা, ম্যাটল্যাব এইসব ভাষা এই কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহার করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাটা আসলে কি জিনিস? কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আমরা বুঝি আমরা যেরকম চিন্তা ভাবনা করতে পারি, মানুষ যেরকম চিন্তা ভাবনা করতে পারে, এখন চাওয়া হচ্ছে যে কম্পিউটারের জন্য সে নিজে থেকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে। এই জিনিসটাকেই আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার কোথায়? যেমন বর্তমানে মানুষবিহীন বিমান এবং গাড়ি বের হয়েছে, তাই না? যে মানুষ ছাড়াই গাড়ি চলাচল করতে পারে, এটা এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান, সে নিজে নিজে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। চিকিৎসা ক্ষেত্রে বা কাস্টমারের সার্ভিস প্রদানে আমরা জানি যে চ্যাটবট বলে একটা কথা আছে। আমরা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকলে তাদের এখানে চ্যাট বক্স থাকে, সেখানে অটোমেটিক্যালি মেশিন আমাদেরকে রিপ্লাই দেয়। আমি একটা কথা লিখলে সে সেই জিনিসটা পড়ে এবং তার সেই জিনিসটার ব্যাপারে কি রিপ্লাই দিবে সে নিজে থেকে রিপ্লাই দেয়। এটা হচ্ছে কাস্টমার সার্ভিস। এছাড়া বিভিন্ন খেলায় মেশিন লার্নিং, রোবোটিক্স এইসব জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি। টেকনোলজি যে শাখায় রোবটের নকশা, গঠন, কাজ সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা বলি রোবোটিক্স। একটা রোবটে নিচের 4টা অংশ থাকে, যেমন পাওয়ার সিস্টেম, অ্যাকচুয়েটর, সেন্সিং এবং ম্যানিপুলেশন। এই 4টা জিনিসের সমন্বয়ে একটা রোবট গঠিত হয়। বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে শনাক্ত করা যায়, তাকে আমরা বলি বায়োমেট্রিক। যেমন আমরা এখন আঙুলের ছাপ দিই, তাই না? আঙুলের ছাপ, যেটাকে আমরা বায়োমেট্রিক পদ্ধতি বলি। তো এটা দিয়ে আমরা নিজেদের আইডেন্টিফিকেশন বের করতে পারি, একদম ইউনিক। আমাদের প্রত্যেকের আঙ্গুলের ছাপ যেহেতু ইউনিক, এটা দিয়ে আমরা একদম ইউনিক আইডেন্টিফিকেশন বের করতে পারি। এবং যেমন ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ, মানে অনেকে চোখ স্ক্যান করে, রেটিনা স্ক্যান, ফেস রিকগনিশন, তাই না? আমাদের মোবাইলে অনেকে ফেস রিকগনিশন লক ইউজ করে, যার ফেস তারটা ভেরিফিকেশন হলেই শুধুমাত্র লক খুলবে। বা ডিএনএ টেস্ট, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বায়োমেট্রিক পদ্ধতি।
এছাড়াও ভয়েস রিকগনিশন, সিগনেচার ভেরিফিকেশন এই ধরনেরও বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। এমবেডেড কম্পিউটার সম্পর্কে আমরা একটু জানবো। এমবেডেড কম্পিউটার হচ্ছে একটা বিশেষ ধরনের কম্পিউটার সিস্টেম, যে কম্পিউটার সিস্টেমটা কোনো বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে কাজ করে। মানে এটা একটা বৃহৎ মেশিনের মধ্যে স্পেসিফিক কোনো কাজ করার জন্য এই কম্পিউটারটা ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় এমবেডেড কম্পিউটার। এবং এটাতে মাইক্রোপ্রসেসর এবং এক নির্দিষ্ট প্রোগ্রাম সম্মিলিত রম থাকে, যে প্রোগ্রামের সাহায্যে তাকে যে বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছে সেই বিশেষ কাজটা করে। যেমন এয়ার কন্ডিশনের মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এমবেডেড কম্পিউটার ব্যবহার করা হয়। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় এমবেডেড কম্পিউটারের ব্যবহার আছে। আমরা যদি ব্যবহারগুলো একটু দেখি, যেমন MP3 প্লেয়ার, মোবাইল ফোন, ভিডিও গেম, ডিজিটাল ক্যামেরা, রাউটার, প্রিন্টার, এই ধরনের বিভিন্ন প্রযুক্তিপণ্য এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয়। এছাড়াও আমাদের বাসাবাড়িতে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি, যেমন মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, এয়ার কন্ডিশনার, এগুলাতে আমরা এমবেডেড কম্পিউটার ব্যবহার করি। অটোমোবাইল শিল্পে ব্যাপক হারে এমবেডেড কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন জিপিএস রিসিভার, ইন্ডাকশন মোটর, ডিসি মোটর, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, 4 হুইল ড্রাইভ, এগুলাতে এমবেডেড কম্পিউটার ব্যবহার করা হয়। এছাড়াও মেডিকেলের বিভিন্ন যন্ত্রপাতি, যেমন ইলেকট্রনিক স্টেথোস্কোপ, সিটি স্ক্যানার, এক্স-রে মেশিন, এগুলোতে এমবেডেড কম্পিউটার থাকে। তবে এমবেডেড কম্পিউটার সর্বপ্রথম ব্যবহার করা হয় 1968 সালে অ্যাপোলো 7-এ। এরপর 1969 সালে অ্যাপোলো 11-এর চন্দ্রপৃষ্ঠে অবতরণ এমবেডেড কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। ন্যানো টেকনোলজি, ন্যানো শব্দটার সাথে আমরা পরিচিত। আমরা জানি যে 1 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় ন্যানো, যেমন 10⁻⁹ মিটার, এটাকে আমরা বলি ন্যানোমিটার। 1 থেকে 100 ন্যানোমিটার কোন মানে ন্যানোমিটার সাইজের কোনো কিছু তৈরি ও ব্যবহারকে আমরা বলি ন্যানো প্রযুক্তি। আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফেমেনকে ন্যানো টেকনোলজির জনক বলা হয়। এই ন্যানো টেকনোলজি বর্তমানে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে, যেমন কম্পিউটার হার্ডওয়্যারে এই ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। আমরা যে মাইক্রোপ্রসেসর দেখি, এই মাইক্রোপ্রসেসরের ভিতরে এরকম ন্যানো সাইজের অনেক চিপ একত্রিত করে এই মাইক্রোপ্রসেসর তৈরি করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়, বিভিন্ন ন্যানো রোবট চিকিৎসা ক্ষেত্রে খুব সূক্ষ্ম অপারেশনের কাজে ব্যবহার করা হয়। এছাড়া খাদ্য শিল্পে, জ্বালানি ক্ষেত্রে, খেলাধুলায় বা প্রসাধন শিল্পে ন্যানো প্রযুক্তির ব্যবহার আছে। এখন আমরা একটু তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বাংলাদেশের অবস্থানটা একটু দেখব। বাংলাদেশে সর্বপ্রথম কম্পিউটার আসে 1964 সালে, IBM 1620। এটা একটা মেইন ফ্রেম কম্পিউটার ছিল। এটা বর্তমানে আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এটা সংরক্ষিত আছে। এছাড়াও 60-এর দশকে শেষ দিকে হাবিব ব্যাংক IBM 1401 এবং ইউনাইটেড ব্যাংক IBM 1901 মেইন ফ্রেম কম্পিউটার স্থাপন করে। কম্পিউটার জগৎ নামে দেশের প্রথম কম্পিউটার বিষয়ক পত্রিকা 1991 সালে প্রকাশিত হয়। এছাড়াও বেসিস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, এটা 1997 সালে প্রতিষ্ঠিত হয়। এই ছিল আজকে আমাদের লেকচার 8 তথ্য প্রযুক্তি। ধন্যবাদ সবাইকে।